ধর্মনিরপেক্ষতা বা এই ধরনের কোনো ইস্যু নিয়ে কিন্তু আসলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠে। সংবিধানে যদি বহুত্ববাদ লেখা থাকতো তাহলে শেখ হাসিনা গত 15.5 বছরে ফ্যাসিস্ট হয়ে উঠতেন না, এটা নিশ্চয়ই আমরা কেউ বিশ্বাস করি না। সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো যখন আসলো কিংবা যখন থেকে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বের জায়গা। এগুলো নিয়েই আসলে বিভিন্ন পক্ষ আলোচনা করছে। তারা তাদের দাবির কথা জানাচ্ছে যে আমি এই জায়গাতে থাকবোই, আমাকে এই জায়গা থেকে সরানো যাবে না, এবং ওই জায়গাতেই অনৈক্য তৈরি হচ্ছে। কিন্তু আসল যে জায়গাগুলো 70 অনুচ্ছেদের মতো, আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলছি না, কিন্তু 70 অনুচ্ছেদের মতো বা আরো যে ক্ষমতার ভারসাম্য, শেখ হাসিনা বা যেগুলো প্রধানমন্ত্রী, আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন, সেটা প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দিয়েছে, তিনি যাচ্ছে তাই করতে পারেন, যাচ্ছে তাই করতে পারেন। ওই জায়গাগুলো নিয়ে আমরা খুব একটা কথা বলছি না। আমরা এমন কিছু জায়গা নিয়ে কথা বলছি যেগুলো ঐক্যের পরিবর্তে আরো অনৈক্য তৈরি করছে, এবং সেই জায়গাতে আমরা আবার রিজিড থাকছি। আমার পক্ষ আমি বলছি আমি এটা মানবো না, আর এক পক্ষ বলছে ওটা মানতেই হবে। কিন্তু এমন এমন পয়েন্ট, আরো একবার বলি, যেটা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করে তোলে নাই। ভবিষ্যতে আবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, ওই জায়গাগুলোকে ব্যবহার করে সে হবে না। যে জায়গাগুলোতে আমাদের হাত দেওয়া দরকার, যে জায়গাগুলো নিয়ে আমাদের আসলে কথা বলা দরকার, মোটা দাগে সবগুলো পক্ষই সেই জায়গাতে একই সুরে কথা বলেছে, মোটা দাগে একই সুরে কথা বলেছে। কিন্তু বিভাজনের জায়গাটা তৈরি করতে ওই ছোট ছোট 2-1টা পয়েন্টই যথেষ্ট। ফলে আমাদেরকে ওই জায়গাগুলোতে ছাড় দিতে হবে। সংবিধান সংস্কারের সাথে নির্বাচনটা কিভাবে হবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে, যদিও এটা আরেকটা আলোচনা, কিন্তু তারপরে খুব সংক্ষেপে একটা কথা বলি, শেষ করব। নির্বাচনটা কিভাবে হবে? গণপরিষদ নির্বাচন হবে নাকি এর আগে সাধারণ যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন হবে? সংবিধানের কতটুকু সংস্কার বা অন্যান্য যে সংস্কার কমিশনগুলো আছে তারা যে প্রস্তাবগুলো করেছে, সেই প্রস্তাবগুলো কি এই সরকারের আমলেই বাস্তবায়িত হবে? সংস্কারগুলো শুরু হবে নাকি যখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তারা করবে? এ ধরনের নানান প্রশ্ন আছে। এবং গণপরিষদ নির্বাচনের প্রশ্ন এসছে। প্রথমে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে, তারপর, কারণ গণপরিষদ নির্বাচন না হয় যদি একটা সাধারণ একটা নির্বাচন হয় এবং তার মধ্যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসে, তাহলে সবগুলো পক্ষ যেগুলো চাইছে সেগুলো আসলে হবে না। কিন্তু আমরা যদি সমঝোতা ছাড়া একটা গণপরিষদ নির্বাচনের দিকেও যাই, তারপরেও সংখ্যাগরিষ্ঠ আসন যারা পাবে তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই তো সংবিধান সংস্কার হবে, অন্যান্য যে সংস্কারগুলো আছে সব তো তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই হবে, তারা যেটা চাইবে সেটাই হবে। ফলে আমাদের আগে সমঝোতার জায়গাতে আসতে হবে। একটা কমিশন যদি 100টা প্রস্তাব দিয়ে থাকে, 100টা তারা যদি সুপারিশ করে থাকে, এবং সেই সুপারিশগুলো আবার আমাদের এখানে রাজনৈতিক দলের নেতারা আছেন, আরো রাজনৈতিক দলের নেতা যারা আছেন কিংবা অন্যান্য অংশীজন যারা আছেন, তাদের মতামতের ভিত্তিতেই, তাদের দেয়া প্রস্তাবের ভিত্তিতেই এই সুপারিশগুলো করা হয়েছে। ফলে একটা বিষয় হতে পারে, সরকার কিংবা কমিশন তারা চাইলে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সাথে বসতে পারে। বসার পর যদি তারা 100টা যদি সুপারিশ করে থাকে, সেখান থেকে যদি আমরা প্রত্যেকটা সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে যদি 55টা বা 60টাতে যদি আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি, সরকার সেটা শ্বেতপত্রের মতো করে দেখাতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে যে সবগুলো রাজনৈতিক দল মিলে এই 60টা জায়গায় আমরা একমত হয়েছে, এবং সেটা হতে হবে টেবিলে বসে, ওই বিচ্ছিন্নভাবে বক্তৃতার মধ্য দিয়ে না, একে একজন আরেকজনকে আক্রমণ করার মধ্য দিয়ে না, টেবিলে বসে যদি আমরা 60টা পয়েন্টে যদি আমরা একমত হতে পারি, তাহলে সরকারকে বলতে হবে, জনগণকে জানাতে হবে যে 60টা পয়েন্টে আমরা একমত হয়েছে, এই কারণে এই 60টা সংস্কার সবগুলো পক্ষ। এবং এখন যে সময়, আসলে এই সময় আমি এখন রাজি হলাম, পরবর্তীতে আবার সরকারে গিয়ে আমি আবার সেটা করবো না, সেখান থেকে আসলে সরে আসাটা কঠিন। এই কারণে এই সমঝোতার জায়গাটা সরকারের তৈরি করতে হবে যে এই 60টা পয়েন্টে আমরা একসাথে একমত হয়েছি, বাকি 40টাতে যেখানে একমত হতে পারলাম না, সরকারকে বলতে হবে যে কোন রাজনৈতিক দল কোন পক্ষের জন্য এই প্রস্তাবে একমত হওয়া যায় নাই। তাহলে জনগণ তাদেরকেও চিহ্নিত করতে পারবে যে কারা চাইছে যে 70 অনুচ্ছেদের সংস্কার না হোক, কারা চাইছে যে না প্রধানমন্ত্রীর হাতেই সব ক্ষমতা থাকুক। ফলে আমরা যারা সেটা চাইছি না, তারা সেটা নিয়ে আমাদের যে বক্তব্য সেটা উপস্থাপন করতে পারবো। ফলে সমঝোতা ছাড়া ভবিষ্যতে সংস্কার বা রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থানটা হয়েছে সেটা কোনোভাবেই সম্ভব না। আর গণপরিষদ নির্বাচন হোক কিংবা যেভাবে এতদিন নির্বাচন হয়ে এসেছে সেভাবে যদি নির্বাচন হয়, তারপরেও গণপরিষদ নির্বাচন হওয়ার পরেও আসলে আমাদেরকে নির্ভর করতে হবে ভোটের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা কতটুকু করবে সেটার উপরে, তাদের সিদ্ধান্তের উপরে। সুতরাং নির্বাচনটা কি প্রক্রিয়ায় হচ্ছে, কিভাবে
পার্লামেন্ট আর গঠিত হলো, সেটার উপরে আসলে ভবিষ্যতে সংস্কার হবে কিনা এটা নির্ভর করছে না, এটা নির্ভর করছে সমঝোতার উপরে এবং সরকার এই বিষয়টাকে কিভাবে ডিল করে সেটার উপরে। ফলে আমরা প্রত্যাশা করি এই ধরনের সমঝোতার সংলাপ হবে, ভবিষ্যতেও এই ধরনের সমঝোতার সংলাপ চলবে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আজকে সংবিধান সংস্কারের উপরে এই আলোচনার আয়োজন করেছে, এই সংলাপের আয়োজন করেছে। ভবিষ্যতে অন্যান্য যে বিষয় নিয়ে আমরা সংস্কারের কথা বলছি সেগুলো নিয়েও তারা এই আয়োজনগুলো করবে এবং আমরা কথা বলবো, একে অন্যের সাথে কথা বলতে বলতেই আমরা আসলে আমাদের মধ্যে দূরত্বগুলো কমিয়ে এমন একটা জায়গায় আসবো যে জায়গা থেকে আমরা আসলে ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরটা করতে পারি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জনাব সাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক, নাগরিক ঐক্য। এখন কথা বলার জন্য অনুরোধ